দর্শক, পিলখানার শোকগাথা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আপনারা জানেন যে গত 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানার ভেতরে কি নারকীয় হত্যাযজ্ঞই না ঘটে গেছে, তার বিভিন্ন ঘটনা প্রবাহের নানা দিক আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই ঘটনাগুলো যে ঘটে গেছে, সেই ঘটনার প্রত্যক্ষদর্শীদের মধ্যে সংবাদকর্মী যারা কাজ করেন তারাও এক ধরনের প্রত্যক্ষদর্শী, বিশেষ করে যারা ক্যামেরার পেছনে থাকেন। তো আমাদের বিভিন্ন গণমাধ্যমের যারা ছবি তোলেন, স্টিল ক্যামেরা এবং মুভি ক্যামেরা যারা থাকেন, তাদের বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি আমাদের চ্যানেল ওয়ানেরও একটি দল এই সংবাদ কাভারেজ দিয়েছে। তাদের মধ্য থেকে আমাদের অনেকেই আছেন যারা জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়ে এসব ছবি সংগ্রহ করেছেন। তাদের মধ্য থেকে আমরা দুজনকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন চ্যানেল ওয়ানের সিনিয়র ক্যামেরা পার্সন টিএম মামুন, আছেন চ্যানেল ওয়ানের এনসিএ ক্যামেরা পার্সন ওয়ালিদ খান দীপু। দর্শক, আমরা তাদের অভিজ্ঞতার কথা শুনব। তার আগে এই ঘটনা প্রবাহের একটি দিক নিয়ে একটি রিপোর্ট আমাদের হাতে আছে, চলুন সবার আগে সেই রিপোর্টটি দেখে নিই। কামরান করিমের সেই রিপোর্টটি। 25 ফেব্রুয়ারি সকাল 9:15 পিলখানার 5 নম্বর গেটের কাছে নিজের জন্য ওষুধ কিনতে এসেছিলেন বেড়িবাঁধ এলাকার দিনমজুর আজমত আলী। এ সময় পিলখানার দরবার হলে হত্যাকাণ্ড শুরুর জানান দিতে উচ্ছৃঙ্খল জওয়ানরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে, যার একটি ছুটে এসে আঘাত করে তার মাথায়। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন আজমত আলী। মাইরা ফেলাইছে রাস্তাগুলি দিয়া, ঘরের থেকে বাইরে না খায় বাইরেছে মানুষ, এই মানুষ মাইরা ফেলাইছে, ঘরে ফিরে ভাত খাইতে পারে নাই। আজমতের মৃত্যুর সংবাদ স্বজনদের কাছে পৌঁছায় দুপুর নাগাদ। প্রায় 12টা বাজে তখন আমি শুনছি, 2টা পিচ্চি আমাকে বলছে আপনার আব্বু গুলি গেছে। আমি তখন বিশ্বাস করিনি। বাবা আমাকে মোবাইল করে বলছে তোকে আমি দেখবো। বাবা আমাকে বলছে যেদিনকে আমি আসতে পারিনি, কিন্তু বাবা আমার সাথে কোনো কথা বলে যেতে পারে না, এটাই আমার দ্বারা কষ্ট, আর কিছু নেই। বাবার মুখের একটা কথা শুনতে পারিনি। বেড়িবাঁধের সনাতন নগরের বস্তিতে 4 ছেলে আর 2 মেয়েকে নিয়ে এখন না খেয়ে দিন কাটছে নিহত আজমতের পরিবারের। 6টা পোলাপানে কি করতে, এই আপনারা আমাকে আমার একটু সাহায্য করবেন, দেখবেন যে আমার এই 6টা পোলাপানে আমি কি করে খাবো, কিভাবে চলবো, এই আপনার কাছে আমার দাবি। এখানেই শেষ নয়, নিহত আজমত পরিবারের মাথায় আছে ঋণের বোঝাও। ঘর ভাড়া বাকি 3,500, দোকানি পাবে 6,000। স্বামীর লাশ দাফন করতে আরো 3,000 টাকা ঋণ করতে হয়েছে স্ত্রী রাশেদা বেগমকে। শুধু আজমতের পরিবারই নয়, তার মৃত্যুতে শোক নেমে এসেছে সনাতন নগরের অলিতে গলিতে। পাশাপাশি রয়েছে, ভালো মন্দতে ডাক দিছে, খালা কই আমরাও ডাক দিছি তারে। অহন্ত আজ কতদিন ধরে তো আমাকে কেউ খালা কইয়া ডাকও দে না। গরিব মানুষ মারা গেছে, আর বাচ্চা কাছে কি অবস্থা হবে। নিরীহ লোক মারা গেছে, আজও পর্যন্ত কোনো সরকার উপর মহল্লায় এটার কোনো তদন্ত নিচ্ছে না। নিহত এই দিনমজুরের স্মৃতি বলতে ব্যবহৃত একটি শার্ট আর খবরের কাগজে ছাপানো রক্তাক্ত একটি ছবি। তাই বুকে জড়িয়ে দিনরাত কাঁদেন স্বজনরা, যার শব্দ শুধুই প্রতিধ্বনিত হয় এই বেড়ার ঘরে। দর্শক, দেখছিলেন রিপোর্টটি। সেদিনের ঘটনায় পিলখানার ভেতরে যে নারকীয় হত্যাযজ্ঞটি ঘটে গেছে, সেখানে আমাদের দেশের সামরিক বাহিনীর বিশেষ করে 50-এরও বেশি সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একইভাবে বেশ কয়েকজন বেসামরিক লোকও সেই ঘটনায় নিহত হয়েছেন। তারই একটি দৃষ্টান্ত আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তো সেদিনের ঘটনা কভার করতে যে কয়েকজন ক্যামেরাম্যান আমাদের চ্যানেল ওয়ানের পক্ষ থেকে সেই কয়েকদিন কাজ করেছেন, তাদের মধ্যে 2 জন আমাদের সাথে আছেন। চলুন তাদের অভিজ্ঞতার কথা আমরা শুনি। তো টিএম মামুন, আপনি তো প্রথম দিন থেকেই এই ঘটনার যে ঘটে গেছে আপনি ছিলেন মাঠে এবং আপনি কাজ করেছেন। তো প্রথম দিন আপনি তো অনেকদিন ধরে এই ক্যামেরার পেছনে কাজ করছেন সংবাদ সংগ্রহের জন্য। তো আপনি কি বলবেন যে প্রথম দিন আপনারা কিভাবে এই ঘটনাটি আপনারা জানলেন এবং ঘটনাস্থলে গিয়ে আপনি কি করলেন? সবার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে 25 তারিখে যে ঘটনাটা ঘটে গেছে, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা।
মানে আমরা আশা করি যে ভবিষ্যতে যেন এরকম ঘটনা আমাদের আবারও না করতে হয় এবং মানে জাতি যেন না দেখে সেটা। তো প্রথম দিন আমি যখন একটি স্পটে যাই, একটা বিল্ডিংয়ের 10 তলায়, তো যখন আমি বিল্ডিংয়ের ওই ছাদে উঠলাম, ওঠার পরে দেখি মানে আসলে আমি দাঁড়িয়ে কিছু দেখতে পারিনি ওইখানে, চারিদিক দিয়ে শুধু গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। এবং ওই মুহূর্তে আমি মানে ক্রুলিং অবস্থায় কিছুটা সামনের দিকে যাই, যাওয়ার পরে আমার ট্রাইপড এবং ক্যামেরা, ট্রাইপডটা নিয়ে ট্রাইপডটা প্রথমে বসাই, বসানোর পরে ওর উপর ক্যামেরাটা বসিয়ে মানে আমি মোট কথা এখানে দাঁড়িয়ে কোনো কিছু দেখতে পারছিলাম না, যা দেখেছি সমস্ত কিছু ক্যামেরাটা সেট করার পরে আমি মানে ক্যামেরায় যেটা দেখতে পারলাম সেটা হলো যে প্রথমে আপনার চারিদিক দিয়ে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে গোলাগুলি হচ্ছে, যেদিকে পারছে গুলি ছুটছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় কেউ কেউ অবস্থান নিয়েছে বিডিআর সদস্য। তারপরে এদিকে কোথাও ধোঁয়া, অন্যদিকে মানে ব্রাশ ফায়ারের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই ধরনের অনেক ঘটনা আমি আপনি দেখেছেন। আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন, টেলিভিশন সাংবাদিকতা, আপনি ছবি তুলছেন সংবাদ সংগ্রহের জন্য। তো সেক্ষেত্রে আপনার এই কর্মজীবনে এই ধরনের ঘটনা তো আপনি নিশ্চয়ই দেখেননি। তো এর আগে আপনি যে ধরনের সংবাদ কভার করেছেন, এবারের মধ্যে আপনি কি পার্থক্য আপনার চোখে পড়েছে? এর আগে আসলে আমি অনেক ধরনের ক্রাইম বলেন মানে ক্রাইমে কাজ করেছি, অনেক বড় বড় ঘটনার কভারেজও করেছি। মানে ওইটার চাইতে আসলে এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক, যেটা মানে ভয়ঙ্কর, মানে যেটা মানে বলতে গেলে আমার জীবনের সেরা ঝুঁকিটা ওই দিন নিতে হয়েছে আর কি, ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। এক পর্যায়ে যখন চারিদিকে গোলাগুলি হচ্ছিল, আমি মানে আমার ক্যামেরাটা খোলার জন্য জাস্ট খুলে অন্য স্পটে যাওয়ার মানে অন্য সাইডে যাওয়ার জন্য যখন নিচ্ছিলাম, এই সময় ওরা মানে আমাকে, তখন ওরা হয়তো বুঝতে পেরেছিল যে ছাদের উপরে কেউ আছে বা এরকম, ওরা আমাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। অসংখ্যবার আমাকে আমার ক্যামেরা বরাবর তারা মানে ফায়ার করেছে। তো তখন আপনারা কি করলেন? এই যে আপনাদের আত্মরক্ষা এবং কাজ, একই সাথে দুটো কাজ কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে। তো এই ধরনের মানে একটি সময়ে আপনার মাথায় তখন কি কাজ করছিল? আসলে আমরা যখন একটা স্পটে যাই তখন আগে প্রথমে চিন্তা করি যে আমার ছবিটা সবচাইতে গুরুত্বপূর্ণ, ছবিটা তুলতে হবে, মানে যেভাবে হোক যত ভালো ছবি তোলা যায় ওটাই আসলে আমার দায়িত্ব। তখন কাজের ক্ষেত্রে আমার জীবনেরও যেমন একটা ঝুঁকি ছিল, আমার তখন টার্গেটও ছিল যে কিভাবে আমি আমার ভালো ছবিটা নিতে পারবো। আসলে অনেক সময় হয়তো একটু অন্যরকম হয়ে গেছিলাম, যে আমি ভুলেই গেছিলাম যে এরকম একটা সিচুয়েশনের ভিতরে আমি কাজ করছি। আচ্ছা, তো ওয়ালিদ খান দীপু, আপনিও তো ঠিক একই দিন, প্রথম দিন থেকে আপনি এই সংবাদ সংগ্রহ করছেন। তো আপনি ছিলেন বিডিআরের ওই নীলক্ষেতের দিকের যে গেটটি আছে সেই গেটে, নিউ মার্কেটের ওই দিকটার গেটে। তো ওইখানকার শুরুর দিকের অভিজ্ঞতা যদি আপনি আমাদেরকে একটু বলেন। আসলে আমরা যখন স্পটে যে পৌঁছালাম, যাওয়ার পরে দেখলাম উৎসুক জনতা, ভিড়, অনেক এলাকার লোকজন ওইখানে দেখতেছে আসলে কি হচ্ছে। আমরা আসলে ওই বিডিআরের সদর দপ্তর থেকে যে গোলাগুলি হচ্ছে, আমাদের টার্গেট আমরা ওই পর্যন্ত পৌঁছাবো, তাদের গেট পর্যন্ত, যে তারা আসলে কিসের জন্য বা কেন করতেছে এগুলো দেখার জন্য। অনেক ফায়ার হচ্ছে অনেক সাইড থেকে, পিলখানার ওই বিডিআর সদর দপ্তর থেকে। একটা সময় আমরা অনেক দূর পর্যন্ত গেলাম, এবং কিন্তু আপনারা যখন মানে যাচ্ছিলেন আর কি সেদিকে, বিশেষ করে যখন প্রচণ্ড গুলি চলছিল, তখন এই সংবাদকর্মী হিসেবে আপনারা মানে ওই মানে সামনাসামনি যাওয়া, আরও কাছে যাওয়ার, এটা কি নিরাপদ মনে হচ্ছিল? আসলে আমাদের নিরাপদ বলতে আমাদের আসলে ওই সাইডটা ছিল না, আমাদের কোনো লাইফ জ্যাকেট ছিল না। আমরা যাচ্ছি যে ছবিটা তুলতে হবে, আমরা যাচ্ছি ক্যামেরাটা হাতে, বাট ক্যামেরাটা তোলা করে নিয়ে উপরের দিকে নিয়ে তাদের দিকে আমরা যাচ্ছি যে আসলে আপনাদের দাবি দেওয়াগুলো আপনারা বলেন আমাদেরকে। হাত উঁচু করে ক্যামেরা, এক হাতে ক্যামেরা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, এবং আমাদের দিকে বন্দুক তাক করে রাখছে যে এদিকে আসেন না, গুলি করে দিব, এ ধরনের তারা মাইক দিয়ে বলতেছে। আমরা গেলাম, তারপরে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশ কিছু ফায়ারিং করা হলো। তারপরে তারা বলতেছে ফাঁকা গুলি করা হলো উপরের দিকে, মাটির নিচের দিকে, বিভিন্ন গেট থেকে। আসলে গেটের পর্যন্ত আমরা যখন গেলাম, তাদের এক একজনের বিভিন্ন ভিউ, আপনারা এখানে আসছেন কেন, গুলি করে দিব, ছবি তুলেন না। তারপরেও আমরা আসলে ভালো ছবি তোলার জন্য গেট পর্যন্ত গিয়েছি। যাওয়ার পরে ভিতরে যে কি ঘটনা ঘটেছে এটা আসলে তখন পর্যন্ত আমরা আসলে জানি না, হয়তো বা জানলেও অতটা রিস্ক নিতাম। কিন্তু
আমরা আসলে দেখছি মানে যে ভেতরে যে এত মর্মান্তিক একটা ব্যাপার ঘটে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছিল না। শুধু ফায়ারিং আর গুলির শব্দ আমরা শুনতে পাচ্ছি, তারা গ্রেনেড চার্জ করছে, বন্দুক ফুটাচ্ছে। আচ্ছা টিএম মামুন, আমরা আরও কথা বলবো এই বিষয়ে। আমরা এবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর শিগগিরই ফিরে এসে সাথে একটা মাগরিবের আজান আছে। প্রিয় দর্শক, আমরা এবার একটা বিরতি নিচ্ছি, বিরতির পর মাগরিবের আজানের পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমাদের দেখছেন পিলখানার শোকগাথা অনুষ্ঠানটি। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি, আমাদের সাথে আছেন আমাদের দুজন ক্যামেরা পার্সন চ্যানেল ওয়ানের, যারা এই ঘটনা প্রবাহ প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত বিভিন্ন সময়ে কভার করেছেন। আছেন টিএম মামুন, আমাদের সিনিয়র ক্যামেরা পার্সন, এবং ওয়ালিদ খান দীপু, আমাদের এনসিএ ক্যামেরা পার্সন। তো মামুন, আপনি যেটি আমাকে বিরতির আগে বলছিলেন যে আপনি ঘটনা কভার করতে প্রথম দিনই একটি ছাদে উঠেছিলেন, অনেক উঁচু ছাদ, সেই ছাদ থেকে আপনি ভেতরের পরিবেশটি দেখতে পাচ্ছিলেন। তো সেই ভেতরের পরিবেশটি আপনি আমাদেরকে কিছুটা জানিয়েছেনও। তো সেখান থেকে আপনি বলছিলেন যে আপনাদের দিকেও গুলি ছোড়া হচ্ছিল। তো ওই সময়টাতে আপনারা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে এই কাজটি করছিলেন? আমি যেটা বলবো সেটা হলো যে পিলখানা ঘটনার ঠিক আগের দিন 24 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ওদিন উদ্বোধন করেছেন তাদের বিডিআর সপ্তাহ অনুষ্ঠানটি। তো ওই প্রোগ্রামেও আমি গিয়েছিলাম, অফিস আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা কভার করেছি। আমি যখন পরের দিন ওইখানে গেলাম, আবার ওই ছাদে গিয়ে শুটিং করতে গেলাম, দুইটার চিত্র আসলে মানে রাত দিন তফাৎ, আকাশ পাতাল ডিফারেন্স। আমি ওইখানে যাওয়ার পরে মানে আমার কাছে পরিচিত মনে হচ্ছিল যে জায়গাটা আমি কালকে, মানে আগের দিন দেখলেন একটা সুশৃঙ্খল পরিবেশ, পরের দিন সেখানে উত্তপ্ত একটি পরিবেশ। তো যেটা ওইখানে যাওয়ার পরে হয়েছে সেটা হলো যে আমরা তো আসলে জীবনের অনেক ঝুঁকি নিয়ে কাজ করি। আমাদের মানে অন্যান্য দেশের সাংবাদিকদের চাইতে আমাদের ঝুঁকিটা অনেক বেশি, বাংলাদেশে বিশেষ করে ক্যামেরাম্যানদের। সেটা হলো যে আমরা হেলমেট ছাড়া কাজ করি, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া কাজ করি। আমি ওখানে দেখেছি বিবিসি, সিএনএন, আল জাজিরা, মানে এদের সংবাদ কর্মীরা বুলেট প্রুফ, তারপর আপনার হেলমেট, এগুলি মানে মাথায় দিয়ে বা বুকে লাগিয়ে তারা কাজ করছে, এবং তাদের লাইফ ইন্স্যুরেন্স করাও থাকে। জি জি। তো আপনি তো বলছিলেন যে আপনি গেটের দিকে এগিয়ে যাচ্ছিলেন প্রথম দিন। তো গেটের দিকে কখন আপনারা যেতে পারলেন এবং সেখানে আপনারা মানে ওইখানকার কি অবস্থা দেখলেন? আসলে আমরা যখন হাত উঁচু করে যাচ্ছিলাম, তারা বারবার বলতেছিল যে আমাদের দিকে আসেন না, আমরা কিন্তু গুলি করে দিব। তারপরেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের গেটে গেলাম, বিভিন্ন চিত্র বা কথা বলার, আমি আমার রিপোর্টার ছিল সাথে, আমরা কথা বলার চেষ্টা করলাম। শেষ পর্যায়ে দেখা গেল তারা আমাদের সাথে কথা বলল যে আমাদের তাদের যে বিভিন্ন দাবি এগুলো তারা তুলে মানে বলার চেষ্টা করছিল। আমরা তখনও তাদের পেছন থেকেই এসে গুলি করতেছে, বলতেছে যে আপনারা চলে যান। তারপরেও আমরা আমাদের রিপোর্টারকে নিয়ে আমরা ওইখান থেকে আবার বোঝার চেষ্টা করছি ভিতরে কি হচ্ছে। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে ওই দিন ঠিক দুপুরের দিকে আমি যখন সুজন ভাই, আমাদের সিনিয়র রিপোর্টার সুজন মেহেদি, উনি আর আমি তখন একটা অ্যাজ লাইভ, মানে আমরা যেটা করি অ্যাজ লাইভের মতো একটা লাইভ ওইখানে করছিলাম। ঠিক সুজন ভাইকে যখন আমি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিলাম, পিছনে একটি ওয়াল বলতে একটি দেয়ালের সাপোর্ট নিয়ে, তো আমি এই পাশে দাঁড়ানো, অ্যাজ লাইভ চলছে, সুজন ভাই শুরু করেছে, আমি ক্যামেরা চালাচ্ছি। তো এর ঠিক মানে 1-1.5 মিনিটের ভিতরে একটা ফায়ার একদম ক্যামেরা বরাবর আমার একদম, মানে আমি যখন দেখছি যে একজন লোক এখানে পজিশন নিচ্ছে আর কি, সে আর্মস তাক করে, তো ওই সময় আমি তাকে ক্লোজ করে ফেলার পরে সে ঠিক ক্যামেরা বরাবর গুলিটা করে দিয়েছিল। আচ্ছা, তো পরের দিনও কিন্তু আপনি ওই একই জায়গার পাশাপাশি ছিলেন আর কি, বিডিআর এর মূল যে গেটটি আছে সেখানে ছিলেন। তো সকালের কি দৃশ্য আপনারা সেখানে দেখলেন? পরের দিনের যে মানে অভিজ্ঞতাটা আমার, সেটা হলো যে সকালবেলা আমি ওখানে যাওয়ার পরে দেখলাম মানে